আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমেরিকা কর্তৃক ভারতের উপরে অতিরিক্ত ট্যারিফ আরোপ করার পর বর্তমানে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ব্রিক্স অর্থনৈতিক জোটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ডলারাইজেশন প্রক্রিয়া অথবা আমেরিকার একটি প্রতিদ্বন্দ্বী বা বিকল্প অর্থনৈতিক মঞ্চ হিসেবে তৈরি করার। এতদিন পর্যন্ত এই ব্রিক্স মুদ্রা থেকে শুরু করে ব্রিক্সের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতের বিরোধিতা ছিল চোখে পড়ার মতো। এখন সেই ভারতই চাইছে বড় ধরনের একটি পরিবর্তন আনতে, এবং এখানে সুযোগ তৈরি হয়েছে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো, যারা ভারতকে মূলত এই ব্রিক্স উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা মনে করত। বন্ধুরা, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে রাশিয়া এবং চীনের সাথে কৌশলগত মিল ছিল পূর্বের থেকেই, কারণ ব্রিক্সকে তারা একটি আমেরিকার অর্থনৈতিক বিকল্প হিসেবে তৈরি করতে চেয়েছিল, কিন্তু ভারতের উদ্দেশ্য সেটি ছিল না। আমেরিকার সাথে ভারতের কৌশলগত সম্পর্ক খুব ভালো থাকার কারণে বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসলে যেটি আমেরিকা বা ডলারের বিরুদ্ধে যায় সেটিরই বিরোধিতা করত ভারত। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ব্রিক্সের অভিন্ন মুদ্রা বা ব্রিক্স ডিজিটাল মুদ্রা বা ব্রিক্স মুদ্রা আপনার চালু করার ক্ষেত্রে বড় ধরনের একটি পরিকল্পনা ছিল রাশিয়া এবং চীনের। বন্ধুরা, এই পরিকল্পনা মূলত আমেরিকার তরফ থেকে মনে করা হয় ডলারাইজেশন বা ডলারের বৈশ্বিক ব্যবহার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার একটি ষড়যন্ত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবারই বলে আসা হতো। আর এই ব্যাপারে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যে সকল দেশ এই ব্রিক্স মুদ্রা প্রচলনের সাথে জড়িত থাকবে তাদের উপরে 100% অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হবে। এটি এক প্রকার হুমকি। বন্ধুরা, এতদিন পর্যন্ত সেগুলো নিয়ে তেমন একটা কাজ হয়নি। তার অন্যতম কারণ ছিল আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারত কর্তৃক স্পষ্ট ব্যবধানের বিরোধিতা। ভারত বলেছিল তারা চায় না ডলারের লেনদেনের ক্ষেত্রে বা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো বিকল্প আসুক এবং ডলারের শক্তি কমে যাক। মূলত আমেরিকা ভারতকে দিয়ে ব্রিক্সের অভ্যন্তরে এই চাল চালতো, কিন্তু পুরো দৃশ্যপট বদলে গেছে বর্তমান সময়ে। এখন ভারতই চাইছে চীন এবং রাশিয়ার সাথে একটি শক্তিশালী বাণিজ্য সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমেরিকাকে চাপে ফেলতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিতে যে ভারত তোমার কি স্বার্থ রক্ষা করেছে এত বছর আর তুমি তাদের সাথে কি করলে। বন্ধুরা, সবচেয়ে বড় অংশীদার বা বাণিজ্য ভিত্তিক অবস্থানের মধ্য দিয়ে বিবেচনা করলে পৃথিবীর মধ্যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানই এমন দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের এবং সবচেয়ে বৃহত্তর বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারতের উপরে সবচেয়ে বড় এবং বেশি পরিমাণের ট্যারিফ আরোপ করা হয়েছে, যেটি ভারতের বাণিজ্য, ভারতের এক্সপোর্ট বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বন্ধ হওয়ার উপক্রম হতে পারে এবং এই কারণে মোট রপ্তানি আমেরিকার অভ্যন্তরে ভারতের 50 থেকে 55% কমে যেতে পারে। আর এরপরেই সম্পর্কের অবনতি শুরু হয়। ভারতের কাছ থেকে যে ব্যাপারটি দাবি করে আমেরিকা তা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তারা জ্বালানি ক্রয় করতে পারবে না, এবং আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো দাবি হিসেবে আসেনি কিন্তু উজ্জ্ব রয়েছে। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করার পর ভারত তার পররাষ্ট্রনীতি এতদিন পর্যন্ত আমেরিকার সাথে সামরিক, অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতি ভিত্তিক যে বিষয়গুলো ছিল সেগুলো আবারও বিবেচনা করার চিন্তা করে এবং এরপরেই মূলত তার সেই খেলটি দেখানো শুরু করে। রাশিয়া এবং চীনের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়ায় যায় এবং পরবর্তীতে তাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর তিনিও রাশিয়ায় গমন করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী তৎক্ষণাৎ ভারতে আসেন এবং নরেন্দ্র মোদী সহ ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন। এর উদ্দেশ্য ছিল ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষ ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটিয়ে ফেলা এবং অর্থনীতির ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে এবং এত কয়েক বছরে সম্পর্কের ক্ষেত্রে যে জং ধরেছে সেগুলো নতুন করে চকচকে করা, ঘষে মেজে, এবং ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়ার মাধ্যমে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন সেখানে উপস্থিত হওয়া নিশ্চিত করা। 7 বছর পর নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন, অর্থাৎ ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশনের এই দুটি প্রতিষ্ঠানের আড়ালে বা সংগঠনের আড়ালে ভারত, চীন এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক এবং সামরিক বিষয়ে বড় ধরনের বোঝাপড়া হতে পারে। বন্ধুরা, এ বিষয়ে রাশিয়ার প্রস্তাব আসতে পারে ব্রিক্স কয়েনের ব্যাপারে। ব্রিক্স কয়েন বা মুদ্রার ক্ষেত্রে যদি কোনো অগ্রগতি হয় সেক্ষেত্রে একেবারে সরাসরি ডলারাইজেশন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল ভারত। এরই মধ্যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অনেকগুলো দেশকে মূলত রুপিতে ব্যবহারের ক্ষেত্রে অনুমতি দিয়েছে। মূলত তখন থেকেই আমেরিকার টনক নড়া শুরু হয়
ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে ভারতের পূর্বের অবস্থান আর নাই, তারা পরিবর্তন করেছে মনোভাব। এক্ষেত্রে রুপিতে বিভিন্ন দেশের সাথে লেনদেনের দেশের সংখ্যা বাড়িয়েছে এবং রাশিয়ার সাথেও অভ্যন্তরীণ বাণিজ্যিক নিষ্পত্তির ক্ষেত্রে তারা রুবল এবং রুপির ব্যবহারের সম্ভবত সম্মত হয়েছে। যদি চীনের সাথে এই ধরনের কোনো সম্মতি হয়ে থাকে, আপনার সেটি যদি সামিট, বিশেষ করে ব্রিক্স সামিটের অভ্যন্তরীণ বিষয়ের মাধ্যমে হয়ে যায়, তাহলে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় 3 অর্থনীতির দেশ অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যদি ডলারকে বাইপাস করার চেষ্টা করে, তাহলে পৃথিবীতে চরম এক ধাক্কা আসছে। বন্ধুরা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি এদের বাণিজ্যের পরিমাণগুলো দেখেন, আপনার মাথা ঘুরে যাবে। এবং ব্রিক্সের বর্তমান বাণিজ্যিক অবস্থানগুলো যদি আপনি দেখেন, তা তো এটি বুঝতে আপনার কোনো কষ্ট হবে না যে তারা যদি ইচ্ছা করে নতুন বিশ্ব ব্যবস্থায় নতুন বাণিজ্য নীতি, নতুন বাণিজ্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে। 2025 সালের তথ্য অনুযায়ী ক্রয় ক্ষমতার ভিত্তিতে ব্রিক্স বৈশ্বিক অর্থনীতির জিডিপির মোট 44% যোগানদাতা। বন্ধুরা, বৈশ্বিক বাণিজ্য প্রতিনিধির ক্ষেত্রে জনসংখ্যার প্রতিনিধিত্ব প্রায় 46%। আপনি যদি বিষয়গুলোকে মাথায় নেন, তাহলে বুঝতে পারবেন কাহিনী কোথায় ঘটেছে। এছাড়া আমেরিকা এবং পুরো ইউরোপকে একসাথে চ্যালেঞ্জ জানানোর মতো তার রয়েছে বিশাল ভোক্তা। আর এই বিশাল ভোক্তা বাজার অভ্যন্তরীণ ভোক্তা বা বাজারকে বা অর্থনীতিতে করতে পারে মহাশক্তিশালী। এই বাজারের লোভ কেউই সামলাতে পারবে না। বন্ধুরা, আপনার ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার এই ব্রিক্সের পরে আরও যুক্ত হয়েছে ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ, সাথে রয়েছে মিশর। পুরো ব্যাপারটিতে এমন একটা সক্ষমতা তৈরি হয়েছে, এটি একটি ভ্যাস্টলি প্রক্রিয়া। গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় ভারত এবং চীনের মধ্যে। তখন ভারতের প্রক্রিয়াতে মূলত এই ব্রিক্স যে সম্মেলন এবং তার যে সম্ভাবনা, সেটি এক প্রকার স্তমিত হয়েছিল। সেই ভারতই এখন অগ্রগামী হয়েছে আমেরিকা কর্তৃক অতিরিক্ত ট্যারিফ আরোপের ফলে। বন্ধুরা, এখন যে ভারতকে দিয়ে তারা খেলা দেখাতো ব্রিক্সের অভ্যন্তরে, সেই এখন উদ্যোগ নিয়ে টোটালি এর সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। দেখা যাক এটি কতটা বিকল্প হয়ে দাঁড়ায়। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ত্রয়ী, বিশেষ করে চীন, রাশিয়া এবং ভারতের অর্থনৈতিক এবং ভবিষ্যতে যে এটি সামরিক দিকে মোড় নেবে না, এটি স্পষ্ট করে বলা যায় না। এর সামরিক সম্ভাবনাও প্রবল। অর্থাৎ ন্যাটোর বিরুদ্ধে কি ব্রিক্স ভবিষ্যতে সামরিক একটি সংগঠন হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, অর্থনৈতিক সংগঠনের পাশাপাশি?